বাংলাদেশের দুর্ভাগ্য অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা অর্জন করেছে। আমার এই বাংলাদেশের মানুষের হাতেই, পৃথিবীর মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা গোটা জাতি শেখ মুজিবের পেছনে পাগলের মতো ছুটেছিলাম, মৌলানা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলেন। সেই কাজে শেখ মুজিবুর রহমান জাতিসংঘের চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছে। অস্বীকার করার উপায় আছে? ঠিক একইভাবে পরবর্তীকালে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে। তাই বন্ধুগণ, কথা শেষ করবো। অনেক আমি এখন আর আগের মতো জোরে কথা বলতে পারি না, দম পাই না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বয়স হয়ে গেছে, অনেক অসুখ আক্রান্ত হয়েছে। আমি আপনার ধীরে ধীরে বসে বসেই কথা বলতে চাই। আমার বাড়ির চেয়ে আমার চেয়ে অনেক বড়, উনি অনেক শক্ত আছেন আমার চেয়ে। তো আমরা কিন্তু প্রায় বসি, প্রায় কথা বলি, আমরা কাজ করছি, আলোচনা করছি। যতই আপনার আমি বলি যে আগে কখনো আপনার এই ডিপ্রেশন হয়নি, এখনো কিছুটা ডিপ্রেশন ছায়া করছে, তারপরেও বলি যে আমরা কিন্তু ডিপ্রেসড হয়ে যাওয়ার মানুষ নই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকার মানুষ নই। আমরা আমাদের যখনই সময় প্রয়োজন আসে আমরা উঠে দাঁড়াতে জানি। বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে জানে, উঠে দাঁড়িয়েছে বারবার। আর সেই জন্যই বাংলাদেশের মানুষ সেই জন্যই ফিনিক্স পাখির মতোই বারবার জেগে উঠে বাংলাদেশ। আজকে আমি এখানে খুব আমাদের মূল নেতা আমাদের মৌলানা আব্দুল হামিদকে ভাসানীকে স্মরণ করছি। আর একজন আমাদের বিপ্লবী নেতা, যিনি বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছিল অত্যন্ত অল্প সময়ের মধ্যে। বাংলাদেশের রাষ্ট্রের যে আপনার অস্তিত্ব, তাকে তিনি যুদ্ধের মাধ্যমে যিনি শুরু করেছিলেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে স্মরণ করছি। আর অত্যন্ত শ্রদ্ধা ভরে অন্তর থেকে স্মরণ করছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আসসালামু আলাইকুম। জাফর ভাই সম্পর্কে অল্প সময়ে কথা বলা খুব কঠিন, কারণ উনি একটা বিশাল মহিরুহের মতো ছিলেন। 60 এবং 70-এর দশকে কিংবদন্তির ছাত্র নেতা, পরবর্তীকালে শ্রমিক নেতা এবং পরবর্তীকালে রাজনৈতিক নেতা, যার গতি ছিল ঝড়ের মতো, এবং তাকে দেখে আকৃষ্ট না হয়ে পারা যেত না। তার কথা শুনে বিমোহিত হতাম আমরা। আমার এখনো মনে আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সম্ভবত ফার্স্ট ইয়ারে, তা আমাদের সঙ্গে নটরডেম কলেজের অনেক ছেলে এসেছিলেন, ভর্তি হয়েছিলেন, এবং তারা সব ইংরেজি মিডিয়ামের ছিলেন। রাজনীতির সঙ্গে তাদের খুব একটা সম্পর্ক ছিল না। আমরা ঢাকা কলেজের থেকে যারা এসেছি, তারা আমরা একটু রাজনীতির সঙ্গে আগে থেকে পরিচিত। তা আমি তাদেরকে, যেটা একই ডিপার্টমেন্টে পড়তাম, বন্ধু বান্ধব ছিলাম, তাদেরকে নিয়ে গেলাম। জাফর একটা বক্তৃতা করবেন সায়েন্স অ্যান্ড এক্সেপ্রেশনে, জেল থেকে বেরিয়ে এসছেন, প্যালেস্টাইনের উপরে তখন একটা বক্তৃতা তিনি করবেন। আমার এখনো মনে আছে বলেই কথাটা বলছি আর কি। তো তিনি প্রায় 45 মিনিট বক্তব্য রেখেছিলেন, এবং আমার সেই বন্ধুরা কমপক্ষে 15 জন, তাদের অনেককে আমাদের সবাই চিনেন, সাবিউদ্দিন আহমেদ থেকে শুরু করে, আশফাক থেকে শুরু করে সবাই, তারা ওই মিটিং এর পরেই তারা ছাত্র ইউনিয়নে যোগ দেয়। অর্থাৎ তার আমার একটা বিমোহিত করবার ক্ষমতা ছিল তার বক্তব্যের মধ্যে দিয়ে, যে বক্তব্য সত্যি আজকাল আমরা শুনতে পাই না। প্রিয় বন্ধুগণ, এক একটা সময়ে, কালে, যুগে কিছু কিছু নেতার জন্ম হয়, যারা ওই সময় ও কালে অনেক প্রভাব বিস্তার করেন রাজনীতিতে, দেশে, সময়। কাজী জাফর সাহেব ছিলেন তাদের মধ্যে একজন।
যিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তার সঙ্গে আমাদের স্মৃতি অনেক, সেসব বর্ণনা করতে গেলে বহু সময় লাগবে। শেষের দিককার একটি কথা আমি পারছি না, উনি যখন জাতীয় পার্টিতে চলে গেলেন আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। এই জন্য কষ্ট পেয়েছিলাম যে এই কাজী জাফরের মতো একজন নেতা, যাকে আমরা এত শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি একজন স্বৈরাচারী সরকারের সঙ্গে গেলেন, জামাল ভাইরাও গিয়েছিলেন, তো আমরা কষ্ট পেয়েছিলাম। তো যেদিন তিনি যোগ দেবেন তার আগের দিন 7 দলের যে জোট, সেই জোটের একটা মিটিং ছিল সম্ভবত বায়তুল মোকাররমের সামনে। তো সেই মিটিং সম্পর্কে আলোচনা করার জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম। সেই মিটিং এর আগে সেই আলোচনা তিনি আমাদেরকে বললেন যে এই এরশাদকে সরাতেই হবে, তার জন্য আরো বেশি করে আপনার রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে এবং আলাপ করতে হবে। তারপরের দিনই যখন শুনলাম যে তিনি যোগ দিয়েছেন, কষ্ট পেয়েছিলাম ডেফিনেটলি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এরপর তিনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো কখনো দেখা হয়েছে, দেখা হলে স্বাভাবিকভাবে বুকে জড়িয়ে ধরেছেন, আমরা নিজের নিজের কাজে গেছি। এরপরে পরিবর্তন যখন হলো, অর্থাৎ হাসিনা যখন আসলেন 1/11 পরে, হাসিনা আসার পরে আমাকে আমাদের ম্যাডাম বললেন যে তুমি কাজী জাফরের সঙ্গে একটু কথা বলো। তখনও জাফর ভাই জাতীয় পার্টিতে আছেন এবং সম্ভবত তিনি তখন এমপি, পার্লামেন্ট ছিলেন, কি ছিলেন। এবং তো আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওনার কাছে গেলাম, যে ম্যাডামের যে বাণী ছিল সে বাণীটা আমি তাকে পৌঁছে দিলাম। সে মেসেজটা ছিল টু কাম ব্যাক টু দ্য মূল ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং তাকে তিনি আমন্ত্রণ জানালেন যে আপনি আসেন, আমরা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি। তিনি আমাকে বললেন যে আলমগীর, আমার মন সবসময় চায়, কিন্তু এমন একটা জালের মধ্যে আছি, এখান থেকে বেরোতে অনেক সময় লাগতে পারে অথবা কৌশল করতে হতে পারে। তো আমাকে বলেন তুমি ম্যাডামকে আমার সালাম দিয়ে বলো যে আমি আসবো, কবে আসবো সেটা আমি জানাবো। এরপরে তিনি আমাকে কি খবর দিলেন যে তিনি এখন প্রস্তুত, তিনি ম্যাডামের সঙ্গে দেখা করবেন। স্বাভাবিকভাবে দেখা করা সম্ভব না, কারণ ম্যাডাম একদিকে, হাসিনা একদিকে, অন্যদিকে যদি এরশাদ জানতে পারে তাহলে তাকে মহা বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার এখনো মনে আছে, আমি বেশি লম্বা করবো না, রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে তাকে আমরা গাড়ি বদল করে রাতে ম্যাডামের বাসায় নিয়ে গেলাম। এখন যে বাসায় হচ্ছে না, ফিরোজা সেখানে। তো উপরে উঠে ম্যাডামকে উনি সালাম দিলেন, ম্যাডাম তো তাকে প্রথমে চিনতেই পারেনি, একেবারেই চিনতে পারেনি। তো ম্যাডাম তখন বললেন, এই জাফর ভাই বললেন, ম্যাডাম আমি জাফর। তো বলছে এই কি বেশ ধরেছেন আপনি? তো বললো যে ম্যাডাম উপায় নেই, কারণ এইভাবে না হলে আমি আসতে পারতাম না। এরপরে ইতিহাস অনেক লম্বা, উনি বেরিয়ে এসছেন, এই প্রেস ক্লাবেই উনি সম্মেলন করেছেন, সম্মেলন করে জাতীয় পার্টি থেকে বের হয়ে এসছেন আমাদের জাফর ভাই, জামাল ভাই, লিঙ্কন ভাই সহ সবাই। এখানে সে প্রচন্ড মারামারি হয়েছে, বোম মেরেছে
এবং এখানে আপনার পুলিশকে দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে অনেক অত্যাচার করেছেন, তারপরে তিনি দমন হয়ে যায়নি। এটা গেল, এবং এর মধ্যে তো আন্দোলন হয়েছে, আমাদের 20 দল গঠন হয়েছে। 20 দলের অন্যতম নেতা ছিলেন জাফর ভাই, সবখানে গেছেন। আমরা উনি মারা গেলেন কবে? উনি মারা গেলেন কবে? 25-16 তো আজকের এই দিনে 27 তারিখ। এই জন্য বলছি কথাগুলো, জাফর ভাইকে অনেকেই আমরা ভুল বুঝি, ভুল বোঝার চেষ্টা করি, কিন্তু অন্তরে অন্তরে ভেতরে ভেতরে পুরো কাজের মধ্যে তিনি ছিলেন বিপ্লবী, তিনি ছিলেন একজন একেবারে আপাদমস্তক একজন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক এবং গণতান্ত্রিক। আমি এখন আর বিপ্লবী বলবো না, এই জন্য যে পরে বিপ্লব তো আমরা সবাই ছেড়ে দিয়েছি। সত্য কথা, সাহেবুল ভাই হাসছেন কারণ উনি এখন আছেন, তো সেটা অনেক তর্ক বিতর্কের প্রশ্ন, আলোচনার প্রশ্ন, কিন্তু আমরা আবার একসাথে আছি। একসঙ্গে আমাদের লক্ষ্য একটাই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা।